যে কি হতে যাচ্ছে। একদিকে সেনা অফিসারদের ছবি দিয়ে আপনার টিএসসি তে রাজু ভাস্কর্যে এখানে তাদেরকে অপমান করা হচ্ছে। আপনি এবং এই যে গ্রেপ্তারি পরোয়ানা যে জারির যে বিষয়টা, তার আগের দিন বা 2 দিন আগে আপনি আইন পরিবর্তন করছেন। যারা চাকরিতে থাকবে, চাকরিরত অবস্থায় যারা আহ মামলার সম্মুখীন হবে তাদের চাকরিতে আর গণ্য হবে না। তো সবগুলো মিলে মনে হচ্ছে যে এখানে একটা গ্যাপ রয়ে গেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে। আর দ্বিতীয়ত আমরা এইটা তো অভ্যস্ত ছিলাম না আজকে স্বাধীনতার এত বছর পর, যে সেনাবাহিনী আমরা দেখে আসছি যে তাদের নিজস্ব ওয়েতে তারা বিচার আদালত বসিয়েছিল। সেনা আদালতে তাদের বিচার হয়েছিল। সেই কর্মরত লোকেরা যারা যত অপরাধ করে থেকেছিলেন, যারা রিটায়ারমেন্টে আছে সেটা অন্য বিষয়। তো এখন ওই লোকগুলোকে আপনি আবার একটা আদালতে এনে বিচার করছেন। তো যারা সিভিল আদালতে আসে, এই যে জিনিসটা, এটা তো বাংলাদেশের প্র্যাকটিস ছিল না। তো কিন্তু সবকিছু আনিস মিলে। আহমেদ একটা কিন্তু সেনাবাহিনী তো তাদের নিয়ে কোনো তদন্ত, তাদের নিয়ে বিচারের ব্যবস্থা তো হচ্ছিল না। মানে 5ই আগস্টের পরেও তো এতদিন চলে গেল, 1 বছরের উপরে চলে গেল, হলো না হুম, তো। যদি মানে সেনাবাহিনী বিচার করবে, মার্শাল্লাতে বিচার করবে, এমনও কোনো প্রক্রিয়া তো শুরু হয়েছিল না। সেটা তো সরকারের অংশ, সেনাবাহিনী তো সরকারের বাইরে না। সরকার যদি সেটা করতেন যে সেনাবাহিনীকে বা আহ, যে এজেন্সি গুলো তাদেরকে যদি নির্দেশ দিতেন এই ঘটনা তদন্ত বের করেন কারা এর সাথে সাথে জড়িত। কিন্তু আমি তো মনে করছি কোনোটাই নর্মাল হইতে হচ্ছে না, সবকিছু অ্যাবনর্মাল হইতে হচ্ছে। নর্মাল হইতে হলে আপনি যদি দেখেন, আমি এটা আরো একবার বলেছি যে যে লোকগুলোকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে নিঃসন্দেহে কেউ না কেউ এই হিংস্র কার্যক্রমে জড়িত ছিল, যারা গুম এবং খুনের সঙ্গে জড়িত ছিল, এর দীর্ঘ আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল। তো কিন্তু আপনাকে এটাও তো ভাবতে হবে এটা কখন থেকে হচ্ছে। আপনি হিসাব করে দেখেন 2016-র পর থেকে এই হিসাব করা হচ্ছে। আমি জানি না 16-র আগে কি হয়েছিল, সেটা কি কেন এই জায়গাতে আসছে না, বা আসলেও সেটা ওইভাবে হাইলাইট হয়নি। এখন এই যে জিনিসটা আমি যেটা আগেও বলছি সেটা হচ্ছে যে 111-এর পর থেকে এই এই অর্গানাইজেশন গুলোর কার্যক্রম এক ধরনের পরিবর্তন এসেছে। এটা ঠিক আগের সরকারের মতো ছিল না। আগের সরকার বলতে আমি জিয়াউর রহমান বা বঙ্গবন্ধু বা এই এরশাদ আমল, ইভেন ইভেন শেখ হাসিনা আর খালেদা জিয়ার আগের আমল, সেগুলোর মতো না। আমরা দেখলাম যে 111-এর পর এই সংস্থাগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে তারা পলিটিক্যাল দায়িত্ব পালন করা শুরু করছে। এই যে এই যে এই যে তাদের কাঠামোগত যে পরিবর্তন, ভেতরগত, এই কাঠামোগত পরিবর্তনের মধ্যেই তো এরা দায়িত্ব পালন করেছে। তো আপনি যদি একটা প্রতিষ্ঠানের এখন যে দায়িত্ব পালন করছেন, আপনি তো পূর্ব নীতি অনুযায়ী করে আসছেন। হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে তোমার জন্য এটা এটা সাজা এখন, তাহলে সেটা সেটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে সেটা কিন্তু আবার প্রশ্ন আসছে। কারণ এটা যে সাজা, এটা যে এই বিষয়, সেটা তো আমার কাঠামোতে আমাকে রাখা হয়নি, আমাকে তো বলা হয়নি, এবং আমি তো পূর্বে দেখি নাই। তো আপনি যে দায়িত্ব, যে আপনাকে অভিযুক্ত করব আমি যে কারণগুলোর জন্য, যে প্রধান থাকলেই কি আপনি অভিযুক্ত হয়ে যাবেন? তাহলে প্রধান থাকলেই, কোন একটা সংস্থার প্রধান থাকলে আপনি অভিযুক্ত হচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে এখানে আহ, দায়িত্ব অবহেলা করেছেন, আপনার প্রতিষ্ঠান না। তো আমি এটাই বলতে চাচ্ছি, আমি বুঝাতে পারছি কিনা আপনাকে জানি না, যে প্রতিষ্ঠানের নীতিমালা এবং প্রচলন যদি একই রকম থাকে, আমি যদি সেখানে বসি, আমি কি পরিবর্তন করতে পারবো? তার আগে তো প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। যে নীতিমালা আমি যেটা ক্লেম করছি যে 2001 সালের থেকেই চলে আসছিল, শেখ হাসিনার এই আমলটা পুরোটাই আমি মনে করি যে সেই ধারাবাহিকতারই অংশ। এবং আগাম ইভেন এখনো সেই ধারাবাহিকতা। আগামীতে এটা কি চেঞ্জ হবে, সেটাও যদি করতে হয় তাহলে এগুলোই সংস্কার করতে হবে। সংস্কার খালি সংবিধানে লেখা লেখা ওই যে নীতি, সুন্দর সুন্দর কথা না, সংস্কার তার আমাদের মানে কি আনিস, কার্যক্রম, আমাকে যদি সামারি করি, প্রতিষ্ঠানগুলোতে। বিচারের যে প্রক্রিয়া চলছে, যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা আসে না, হেফাজতে রাখা, বা আমরা দেখলাম সাব জেলও হয়ে গেল ক্যান্টনমেন্টের ভেতরে হুট করে সরকারি আদেশে, বা একদম মানে বিচার প্রক্রিয়া, গ্রেপ্তারি পরোয়ানা জারি 2 দিন আগে আইনের পরিবর্তন, এই যে সব বিষয়গুলো, আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে বা এভাবেই হওয়া উচিত? আপনি কি সেটা মনে করেন না নাকি? মানে একটু সামারি করে যদি না, শুনি। আমার মনে করা না করা না, আমি মনে করি যে সেনাবাহিনী তড়িৎ সাড়া দিয়েছে এখানে।
হ্যাঁ। এখানে তাদের তো আমি দেখছি না, গাফলতির ওই অংশ খুব চোখে পড়ছে না। যদি এমন হতো যে তারা হেফাজতে নেয় নাই, যদি এমন হতো যে তারা বলল যে আমরা আমাদের আইনে বিচার করব, এখানে দেব না, এই ধরনের কোনো সাংঘর্ষিক কথা তো আমি শুনিনি। তারা সরকারের আইন অনুযায়ী সরকারকে শ্রদ্ধা জানাচ্ছে। আর যে এই বিশেষ কারাগার যেটা বলছেন, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে, এবং এটা নতুন কিছু না। সরকার যেখানে ইচ্ছা সেখানে কারাগার বানাতে পারে, কারাগার ডিক্লেয়ার করতে পারে। এটাও আমরা 111-এর সময় দেখেছি, দুই নেত্রীর জন্য আলাদা কারাগার ডিক্লেয়ার করা হয়েছিল। যে তারা কিন্তু ওই প্রচলিত কারাগারে ছিলেন না, তারা ডেপুটি স্পিকারের বা স্পিকারের বাসাতেই ছিলেন, সেটাকে কারাগার ঘোষণা করা হয়েছিল। এর আগে এরশাদ আমলে যদি দেখে থাকেন আপনি, দুই নেত্রীকে নানা সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে তো জেলে নেওয়া হয়ে গেছে তা না, তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদের বাসাতেই হেফাজত করে রাখা হয়েছিল, তাদের সেখানেই কারাবন্দি করার মতোই তাদেরকে ছিল। তো সরকার চাইলে এটা করতেই পারে। এই জি, কারা সরকার চাইলে নিশ্চয়ই করতে পারে, কিন্তু টিআইবিও করতে কিন্তু পারে, এবং উদ্বেগ এটা জানাচ্ছে আইনেই যে এটা একটা করেছে। এটা তো বৈষম্যমূলক প্রক্রিয়া বেআইনি হচ্ছে। কিছু হয়েছে আমি মনে করছি না। জি, স্পষ্ট। আমি একটু ডক্টর নাহরিন আপনার কাছ থেকেও শুনতে চাই যে আমি আসলে মূল জায়গা যেটি ফোকাস করতে চাই যে ভারসাম্য রক্ষার কথা সালাউদ্দিন আহমেদ বলছেন, ভারসাম্য না থাকলে সেটা আমরা এফোর্ড করতে পারবো না। এটি কি মনে হচ্ছে, আমাদের কি ভারসাম্য নষ্ট হচ্ছে বা ভারসাম্য কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে যার কারণে এমন বক্তব্য? আপনার আসলে কি মনে হয়? আপনার নিশ্চয়ই মনে আছে 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান আম, সেনাবাহিনীর সদস্যদের সামনে একটা বক্তব্যে বলছিলেন যে মানে পুলিশ, ডিজিএফআই, এনএসআই সবাই আসলে প্যানিকড, নানান রকম দোষারোপ চলছে, গুম খুন ইত্যাদির দোষারোপ চলছে, তদন্ত চলছে। তিনি বলছেন তদন্ত হতে হবে, কিন্তু সেটির জন্য যেন সেনাবাহিনী আন্ডারমাইন্ড না হয়, এবং আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, আপনারা শান্তিতে থাকতে পারবেন না, এরকম একটা কথা বলছিলেন। এখন কি আসলে সেই পরিস্থিতি এসে পৌঁছেছে যেখানে সেনাবাহিনী আন্ডারমাইন্ড হচ্ছে? এরকম কি পরিস্থিতি যে কারণে সালাউদ্দিন আহমেদ এটি বলছেন, মানে অনেকগুলো ডট কি মিলছে কিনা? আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি। সেনাবাহিনীর আন্ডারমাইন্ড হওয়া কি এটা কি আজকে নতুন? গত 15 বছর বা আমি বলবো গত 17 বছর সেনাবাহিনীর মধ্যে একটি প্রতিষ্ঠান, হ্যাঁ, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে সবসময় ভূমিকা রেখেছে এবং কন্ট্রোভার্সির বাইরে ছিল। গত 17 বছর আপনি যদি সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস গুলো দেখেন, কয়েকজন অফিসারের কথা দেখেন, গুম খুন, ছিনতাই, এগুলোর সাথে সেনাবাহিনী ছিল। ইভেন আপনি যদি এগুলোর বাইরে যেও দেখেন, সেনাবাহিনী একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেনাবাহিনীতে তারা ডেভেলপার কোম্পানি বানিয়ে তারা বিল্ডিং বানায়। সেনাবাহিনী আহ অনেক ধরনের বিজনেসের সাথে জড়িত হয়, তাই না? এগুলো তো ভেরি আনইউজুয়াল। মানে পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনীর কোনো আহ মানে ডেভেলপিং কোম্পানি আছে কিনা বা বিল্ডিং বানায় কিনা আমার জানা নাই, বা বিজনেসের সাথে জড়িত কিনা আমার জানা নাই। তাহলে গত 15 থেকে 17 বছর এই যে সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে, এটা তো আজকে মানে সেইটারই একটা ফলাফল, তাই না? আজকে কেন, আগে আপনার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, সেনাবাহিনী রাস্তায় বের হলেই মানুষ সব ভয়ে পালিয়ে যেত, সরে যেত হুম। না? এখন দেখেন সেনাবাহিনী তোমার কনফ্রন্ট করে, তাই না, তার সামনে যে প্রতিবাদ করে, এগুলো কিন্তু আমরা দেখিনি কখনো। তাহলে ভুয়া ভুয়া সেনাবাহিনীকে, স্লোগানও দেয়। হ্যাঁ, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এবং দেখেন সেনাবাহিনীকে এই যে অবস্থাটায় নিয়ে এসছে, এটা সেনাবাহিনী যে জায়গাটায় থাকার কথা, সেনাবাহিনীকে রাজনীতিকরণের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দেখেন এই সেনাবাহিনী গুম করেছে, তাদের বিচার হচ্ছে, এবং আমি আনিস আলমগীর ভাইয়ের সাথে ওইটা একমত। অনেকেই প্রশ্নটা করছে যে কেন তাদের জন্য আলাদা একটা জেলখানা তৈরি করা হচ্ছে বা তাদেরকে আলাদা, এটা অনেক দেশেই হয়, তাই না? রাজনৈতিক বন্দী বলেন বা অনেক ক্ষেত্রে এটা এমন না যে তাদের কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে, বাট যখনই আপনি একটা প্রতিষ্ঠানে থাকবেন বা আপনার একটা সোশ্যাল স্টেটাসটা, তো আপনি যতই এটাকে ইগনোর করতে চান না কেন, সেটার উপর নির্ভর করে কিন্তু জেলেও আপনি এক ধরনের মানে একটা হুম। ক্লাস পান, তাই না, যে আপনি এরকম জেলে থাকতে পারেন। তো এটা তেমন কোনো জটিল বিষয় না। তবে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে একটা ভারসাম্য, ভারসাম্য তো আসলে আহ বিনষ্ট হচ্ছে। মানে অনেক ক্ষেত্রে, যেমন আমি সবসময় বিশ্বাস করি যে এই যে ইলেকশন, আপনি দেখবেন যে অগাস্টের পরে আমরা যারা একটু টেলিভিশনে ইলেকশন নিয়ে কথা বলেছি, আমরা হয়ে গেছি মানে অনেক মানুষের দালাল, অনেক রাজনৈতিক দলের দালাল। কিন্তু আমি সবসময় এখন পর্যন্ত বিশ্বাস করি যে আপনি গণতন্ত্র চাইলে ইলেকশন আপনাকে চাইতে হবে। এবং দেশের এই যে ধরেন সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, এগুলো বলে বলে আপনি আমাকে বলেন গত 1 বছরে উল্লেখযোগ্য কোন সংস্কারটা আপনি দেখতে পেয়েছেন? মানে খুব কি বেশি সংস্কার? আমার জীবনে আমি যে সংস্কারটাকে সবচেয়ে বড় বড় প্রাধান্য দিই, সেটা হচ্ছে যানজট। আপনি কি দেখেছেন যে কোনো মাত্রায় যানজট কমেছে? আপনি কি, মানে এগুলো তো একটা নাগরিকের বেসিক কিছু সংস্কার।
তো এগুলো তো আমাদের আশার মধ্যেই ছিল, যে যেগুলো সরকারি কোনো পলিটিক্যাল কোনো জায়গাতে যেতে হতো না। আমরা তো সেই সংস্কারগুলোও দেখি নাই। পলিটিক্স এর সংস্কার তো আরো অনেক দূরের কথা, তাহলে এই যে সংস্কার সংস্কার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, আমার তো এখন মনে হয় যে যদি হুম। তখনই 2-3 মাস পর ইলেকশনটা হয়ে যেত, তাহলেই হয়তো আমরা এখন দেখেন এই যে কথাটা বললাম না, যে তুমুল গালি এটা নিচে লেখা হচ্ছে যে হ্যাঁ উনি ক্ষমতার ভাগ চায়, উনি দালালি করছেন না। মানে এই দেশের সমস্যা তো এখন হয়ে গেছে যে আপনি আপনার মনের কথাটা বললেও মানে আপনি দালাল হয়ে যাবেন। এই যে এক কিছু না ধরনের কিছু তো আপনি ট্যাগিং, হবেনই, হয় স্বৈরাচারের দোষর, নয় দালাল, নয় রাজাকার, কিছু না কিছু তো আপনি হবেন। কিছু এবং দেখেন জুলাই পরে কি আমরা এটা ভেবেছিলাম শারমিন আপা যে আমরা এরকম দালাল হয়ে যাবো? আমি তো মনে করেছিলাম যে আমার যেটা মনে হয় সেটা আমি বলতে পারবো, তাই না? সেটা বলতে গিয়ে যেগুলোর ভেতর দিয়ে আমরা যাই, এবং সেনাবাহিনীরও কিন্তু ওই একই অবস্থাই হয়েছে, যে সেনাবাহিনী যে ভালো অফিসার নাই তেমন কিন্তু না। বা বাংলাদেশের সেনাবাহিনী অনেক উল্লেখযোগ্য কাজ করেছে, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে সেনা প্রধানের অনেক ভূমিকা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু জুলাইয়ের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান বলেন, হুম। আপনি সেনাবাহিনীর অবস্থানকে কখনো ছোট করে দেখতে পারবেন না, তাই না? এখানেও তাদের একটা বিরাট ভূমিকা ছিল। তবে ভারসাম্য, মানে যেটা আনিস আলমগীর ভাই একটা কথা বলেছেন যে বিএনপির কথা শুনে মনে হয়েছে যে আনকন্ডিশনাল না। অ্যাকচুয়ালি পৃথিবীতে ভালোবাসাও কখনো আনকন্ডিশনাল হয় না, তাই না? আর পলিটিক্যাল দলের এক্সপেকটেশন তো আনকন্ডিশনাল হবেই না, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল দলেরই তার নিজের একটা লক্ষ্য আছে, তো সেটা অবশ্যই কন্ডিশনাল হবে। এবং সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। এবং সালাউদ্দিন সাহেবের যে বক্তব্যটা, তাকেও আমি মনে করি যে এটা এক ধরনের সরকারকে একটু চাপে রাখা, যেটা এই মুহূর্তে প্রত্যেকটা পলিটিক্যাল দল করছে, যে সরকারকে এক ধরনের চাপে রাখার একটা চেষ্টা চলছে। জি। কারণ আপনি এই এই দেখবেন যে সরকারকে সরকারের, চাপে রাখার একটা বিশেষ টার্মও আসছে কিনা আমি আসবো একটু, আমি বলবো মানে কোনটা শুনতে চাই, কিন্তু তাহলে ভারসাম্য রক্ষার কথা যেটা এই সালাউদ্দিন আহমেদ বলছেন, নষ্ট যেন না হয়, সেটা অ্যাফোর্ড করতে পারবো না, মানে আবারও সেই প্রশ্নটা যে ভারসাম্য কি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? সালাউদ্দিন আহমেদ কেন বললেন যে ভারসাম্য যেন নষ্ট না হয়, সুসম্পর্ক যেন নষ্ট না হয়, সেটা এফোর্ড করতে পারবো না? মানে এই যে প্রক্রিয়া চলছে আইসিটি, তাতে কি সেরকম কিছু হচ্ছে? না আমার কাছে মনে হয় যে উনার যে লাস্ট কথাটা যে আমরা এফোর্ড করতে পারবো না, এটা হয়তো উনি ওই একটা সংশয় থেকে, আমি তো আর জানি না, তবে ওই সংশয় থেকেই বলছে। সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয় যে আবার যদি কোনো ধরনের টার্মোয়েল হয়, আবার যদি কোনো ধরনের একটা ইনস্টেবিলিটি সোসাইটিতে আসে, বা আবার যদি মানুষ পথে নামে, বা কোনো একটা কিছু যদি হয়, এটা কি আমরা বহন করতে পারবো কিনা? আমি একটা খুব সরলীকরণ করে এটার উত্তর দিলাম, কারণ আমি আসলে জানি না উনি কোন হুম। কথাকে বেস করে এটা বলেছেন। তবে এটা তো সত্যি যে প্রতিনিয়ত গত 1-1.5 বছর আমরা ঘুম থেকে উঠে নতুন জিনিস শুনি, 2 দিন সেটা চলে, তারপরের দিন আরেকটা নতুন জিনিস শুনি। তো হুম। আপনি মানে রাজনৈতিক বক্তব্যতেও কোনো ভারসাম্য দেখেন না, ইলেকশন চাওয়াতেও ভারসাম্য দেখেন না, সংস্কারেও ভারসাম্য দেখেন না। তাহলে আমি মনে করছি যে পার্টিকুলারলি এটা শুধু সেনাবাহিনীর বিচার নিয়ে বলা হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ভারসাম্যর মানে বিলুপ্ত হওয়ার একটা ভয় আছে। এবং ভারসাম্য হুম। বিলুপ্ত হয়ে একটা দাঁড়িপাল্লা যদি একদিকে বেশি উঁচু হয়ে যায়, এই দেশের মানুষ তো শিখে গেছে কিভাবে রাস্তায় জি। দাঁড়াতে হয়, জি। কিভাবে মত করতে দাঁড়িপাল্লা আবার হয়। একটা দলের প্রতীকও বটে। আমি আনিস আলমগীরের কাছেও এই বিষয়ে একদম শেষ বক্তব্য শুনে আমি আর মানে আরেকটু জায়গায় যাব, যে ইলেকশনের জন্য তাওয়া গরমের যে প্রসঙ্গটা আসছে সেটা নিয়েও একটু কথা বলতে চাই আনিস আলমগীর। তবে একটু এই বিষয়ে শেষ করি যে সেনাপ্রধান সেই যে বলেছিলেন যে আন্ডারমাইন্ড করলে বা আন্ডারমাইন্ড, সেনাবাহিনী আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, দেশে শান্তি থাকবে না। বা এবং মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যখন ব্রিফিং করছিলেন এই পুরো প্রক্রিয়া সেনা হেফাজতে নেওয়ার, তিনি বলছিলেন যে সেনাবাহিনীর মোরাল এফেক্টেড হয়েছে। এখন সালাউদ্দিন আহমেদের বক্তব্য যে ভারসাম্য নষ্ট হলে সেটি আমরা এফোর্ড করতে পারবো না। ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা, আন্ডারমাইন্ড হচ্ছে কিনা মোরাল ডাউন হবার ফলে, এবং এতে আসলে শান্তিতে কেউ থাকতে পারবে না, এটা যে তিনি পরিষ্কার করেছিলেন সেনা প্রধান, সেরকম একটা পরিস্থিতির দিকে আছে কিনা? না, আমি কথাটা বুঝলাম না, লাস্ট কথাটা কি বললেন, কাকে পরিষ্কার করছিলেন? মানে আমি ওই যে সেনাপ্রধানের 25শে ফেব্রুয়ারির যে বক্তব্য, যে আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, দেশের শান্তি শৃঙ্খলা থাকবে না, এটি আমি পরিষ্কার করে বলে দিলাম, মানে তার বক্তব্যের শেষে এরকম একটা অংশ ছিল। তো তার সেটা সেই অনেক বক্তব্য থেকেই আমি অনেকদিন আজকে। আগের বক্তৃতা, আপনি সেটাকে যদি এখন রিলেট করেন তাহলে হচ্ছে না। তারপরও আপনি যদি ঘুরিয়ে পেঁচিয়ে এত কথা না বলে সরাসরি সালাউদ্দিন আহমেদের যে বক্তৃতা, সেটাতে এটা স্পষ্ট আছে যে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না। তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যদি দূরত্ব সৃষ্টি হওয়া মানে হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনী আসা। তো
তো রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনী যদি আবার এই মুহূর্তে আসে, ইলেকশনের আছে আর 4 মাস, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, ইলেকশনের মধ্যে আমরা আগাচ্ছি। এখন যদি আবার সেই জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তার মানে ইলেকশন আবার একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। এবং এই সরকার তখন, সেনাবাহিনীর এই সরকার তখন কয়দিন থাকবে? তারা কি 3 মাসের জন্য আসবে, না 3 বছরের জন্য আসবে, না ডক্টর ইউনূসের মতো মানে যখন ইচ্ছা তখন আমি ডিক্লার দেবো কতদিন থাকবো, সেই সেই পরিস্থিতিতে পড়বে কিনা? তো এটা তো জনমনে একটা বিরাট আতঙ্ক। অর্থনীতির যা অবস্থা, আইন শৃঙ্খলার এখন যা অবস্থা, আইন আদালতের যা অবস্থা, সবকিছুতে মিলে তো মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে। মানুষ, আমি যেটা আপনাকে বলেছিলাম, মানুষ এত কিছু চিন্তা করছে না। মানুষ চিন্তা করছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। কারণ সবাই অপেক্ষা করছে এই নির্বাচিত সরকারের জন্য। কারণ নির্বাচিত সরকার যদি আসে, সে একটা বৈধ লাইসেন্স পাবে। সেই বৈধ লাইসেন্স হচ্ছে কিসের? সেই বৈধ লাইসেন্স চাঁদাবাজির, বৈধ লাইসেন্স আমাকে শাসন করার, বৈধ লাইসেন্স আরো যা যা করার। এখন তার কিছুই হচ্ছে না, এখন সবাই মাতাব্বর, সবাই রাজা। সেই রাজত্বে এখন চলা কঠিন হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ এখানে তো তার বক্তৃতায় আরো একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়ম, বদলি, পদায়নের জন্য আপনি হুম মন্ত্রিপরিষদকে একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন, এটা উপদেষ্টাকে বলছেন উনি, যে এটার কোনো চর্চা নাই, যেটা আগে করা হয়েছিল। এবং এটার কোনো ট্রেডিশন, প্রচলনও নাই। এবং এটার কোনো নিয়ম নয়। তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ বদলির মধ্যে, সেটা এখানে একটা রাজত্ব সৃষ্টি করেছে। আপনি খোঁজ নেবেন, আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি। সালাউদ্দিন আহমেদ একজন সাবেক আমলা, উনি জানেন কোথায় কি হচ্ছে। ওনার বন্ধুরা হুম আছে, ওনার সিনিয়র জুনিয়ররা আছে এখানে। এখানে রাষ্ট্র ক্ষমতা দখলের আগে যে আইন প্রশাসন যে দখল হয়ে যাচ্ছে, এখানে পুলিশ প্রশাসন কারা দখল হুম করছে, এখানে সেনা প্রশাসনে কারা যাবে, কোন মতাদর্শের লোকগুলো যাবে, আমলাতন্ত্রে কারা যাবে, এগুলো নিয়ে তো আরেকটা ওয়ার চলতেছে পেছনে। সেই জায়গাতে উনি সতর্ক করছেন যে যেগুলো যেভাবে চলছে সেভাবে ওইটাও ওনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। হুম তো জি। আমি আসি এই তাহলে জন্যই বলি প্রশাসন যে দখলের বিষয়ে, প্রশাসন দখলের হুম, বিষয়ে তাহলে আরেকটু সুনির্দিষ্ট করে প্রশ্ন করি। আর আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছিলাম, কারণ সেনাপ্রধানেরও সাবধানতা ছিল, সেটিও 25 ফেব্রুয়ারি যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট বিনষ্ট হবে। এখন সালাউদ্দিন আহমেদেরও প্রতিরক্ষা বাহিনী নিয়ে ভারসাম্য নিয়ে একটা সাবধানতা, মানে যে সেটি নষ্ট হলে আমরা এফোর্ড করতে পারবো না। তাই আমি আসলে মেলাতে চাচ্ছিলাম যে এই দুটো ভারসাম্য এবং সেই শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে শঙ্কা, সেটির মধ্যে কোনো কানেকশন আছে কিনা, বা সেই পরিস্থিতি কি এখন তৈরি হয়েছে কিনা, কেন আসছে এই প্রসঙ্গ। আপনি বলছেন যে প্রশাসনের ব্যাপারটা, সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, সালাউদ্দিন আহমেদ বললেন যে এখানে রাজত্ব সৃষ্টি হয়েছে। জামাতের নায়েবে আমির ওদিকে বলছেন যে, এদিকে বিএনপির দিকে আঙ্গুল তুলে বলছেন যে একটি দলের মানে অভিযোগ, প্রশাসন দখলের একটা অভিযোগ করছেন। এবং তিনি মানে ওই মানববন্ধন থেকে বা তাদের যে সমাবেশ, সেখান থেকে তিনি এরকম কথা বলছেন। আবার কদিন আগে মাহফুজ আলম, তিনি বলছেন চোখের সামনে দেখলাম বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়ে গেল। মানে প্রশাসনে এই পদায়ন, বদলি ইত্যাদি বিষয় নিয়ে সবাই, সরকার পক্ষ, বিএনপি, এদিকে জামাত, সবাই অভিযোগ করছেন। এমন পরিস্থিতি আসলে কেন হচ্ছে আনিস আলমগীর? ওই জন্য হচ্ছে, কেউ বৈধ লাইসেন্স নাই, এখন সবাই লাইসেন্স দাবি করছে। আমারও ক্ষমতা আছে, আমারও ক্ষমতা আছে, আমারও ক্ষমতা আছে। এবং মাহফুজ আলম যে কথাটা বলেছেন, সেটা একেবারে সত্য। ওনারা ভাগাভাগি করে নিয়েছেন। মাহফুজ আলমদের যে দল, বা মাহফুজ আলমরা যেখান থেকে এসেছেন, সেই এনসিপি, আমি জানি না উনি ওইটা আফোর্ড করেন কিনা ওই রাজনীতি, বাট যেখান থেকে ওনাদের উৎপত্তি, যে এনসিপি, এনসিপি তো এখানে যেটুকু কাজ করছে চাঁদাবাজি এবং আপনার যেটুকু করছে বদলি বাণিজ্য, এগুলো করছে। কিন্তু বদলিগুলোতে যে লোকগুলোকে দিচ্ছে সেটা তো তাদের দলের না। তাদের দল তো এত বিস্তৃত হয় নাই যে তাদের লোক এখানে এখানে বদলি করবে। তো তারা এই সুবিধাটা নিচ্ছে, বাণিজ্য করছে। আর এই যে লোকগুলো বদলি হচ্ছে সেগুলো হয় বিএনপি নয় জামাত। আর আওয়ামী লীগ যারা ছিল, বা আওয়ামী লীগ বনা যারা ছিল, তাদেরকে তো সাইড লাইনে ফেলে দিচ্ছে অনেক আগে। তাহলে তো এই তো ভাগাভাগি করার জন্য তো দুইটা দলই আছে। মাহফুজ তো ঠিক মতোই বলেছে, আমরা দেখলাম রাতারাতি এরা ভাগ করে নিয়েছিল। তো সেই ভাগে হয়তো কারো কেউ কম পাচ্ছে, কেউ বেশি পাচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে। এটা নিয়ে ওনাদের মধ্যে গোলযোগ, এটা নিয়ে ওনাদের মধ্যে এখন কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে সেটা ওনারা জানেন, কারণ লোকগুলো ওনাদের। হুম। তাহলে আমি ডক্টর নাহারিন আপনার কাছ থেকে এই বিষয়ে মন্তব্য জানতে চাই। সবারই অসন্তোষ, সবাই অভিযোগ করছে। আজকে সালাউদ্দিন আহমেদ অসন্তুষ্টির কথা বললেন সরাসরি। সেদিন নায়েবে আমির জামাতের তিনি বললেন প্রশাসন দখল করে নিচ্ছে। এখন
আমি যদি এটাও জিজ্ঞাসা করি যে অন্ততপক্ষে জামাতের নায়েবে আমির এবং মাহফুজ আলম তাদের যে বক্তব্য, মাহফুজ আলম বলছেন চোখের সামনে বিএনপি আর জামাত ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে, আর নায়েবে আমির বলছেন তার কাছে কণ্ঠ রেকর্ড আছে যে উপদেষ্টারা এই প্রশাসন দখলে মানে কোনো একটি দলের দিকে বিশেষ করে ইঙ্গিত করছেন, বিএনপির দিকে, যে প্রশাসন বিএনপি দখল করে নিচ্ছে। এখন একজনের কাছে কণ্ঠ রেকর্ড আর একজন চোখের সামনে হচ্ছে, আপনার কাছে কোনটা সত্য মনে হচ্ছে, নাকি আরো অন্য কিছু আছে? আবার বিএনপি অসন্তোষ জানাচ্ছে। জি। এই কথাটার উত্তর দেওয়ার আগে আপনাকে আমি বলি যে আনিস আলমগীর ভাই বললেন যে বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিচ্ছে, আওয়ামী লীগ যারা ছিল তারা সাইড হয়ে গেছে। 17 বছর, 17 বছর কিন্তু খুবই দীর্ঘ সময়। নিয়োগের ক্ষেত্রে 17 বছর খুবই দীর্ঘ সময়। এই যে 17 বছরে যারা আওয়ামী লীগ হয়ে নিয়োগ পেল, তারা কি সবাই সাইড হয়ে গেছে? আপনি কি তাই বিশ্বাস করেন? আমি সেটা বিশ্বাস করি না। শুনেন, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বিভিন্ন রূপে আছে। কিন্তু আপনি দেখেছেন যে ইলেকশন গুলো যদি দেখেন, বিশ্ববিদ্যালয়ে যে জাকসু রাকসু ইলেকশন গুলো হলো, আমরা যাদেরকে ছাত্রলীগ হিসেবে জানতাম, আমরা দেখেছি পরে আসলে তারা অন্য দলের ছিল, তাই না? মানে হুম। এই যে, মানে বলা হচ্ছে অন্য দলের ছিল, কিন্তু রাজনীতি বা যে কোনো একটা দল করা মানে কিন্তু একটা আইডিওলজিকে সাপোর্ট করা। তো যে আইডিওলজি নিয়ে গত 17 বছর আপনি থেকেছেন, সেই আইডিওলজি হঠাৎ করে আপনার বদলে গেল, আপনি অন্য দলে চলে গেলেন। তো আনিস আলমগীর ভাইয়ের এই কথার সাথে আমি মানে অত্যন্ত দ্বিমত জ্ঞাপন করছি যে আওয়ামী লীগ সাইড হয়ে গেছে। আওয়ামী লীগ সাইড হয়ে যায়নি, আওয়ামী লীগ আছে, বিভিন্ন রূপে আছে। এটাই। আর আপনি যেটা বললেন যে মাহফুজ আলমের কথা এবং বিভিন্ন তাহের রূপে আছে সাহেবের, মানে স্বরূপে থাকতে পারছে না, বিভিন্ন রূপে এখন। স্বরূপে তো থাকার আসলে সম্ভাবনা নাই, তাই না? হুম। স্বরূপে কি করে থাকবে? কিন্তু বিভিন্ন রূপে থাকছে জি। এবং এটা থাকবে, হ্যাঁ, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আমরা আমরা জানি এটা কারা। তো থাকতেও দেওয়া উচিত না এদেরকে, ইয়ে থেকে, চাকরি না থেকে না, বের এখন করে দেওয়া উচিত। একটা একটা দেশে কি আপনি একটা নিয়োগ পেয়েছে, ধরেন আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যে গত 17 বছর যতগুলা নিয়োগ হয়েছে, আহ যেভাবেই নিয়োগ হোক না কেন, এখন একটা চাকরি আপনি পেয়ে গেছেন, তাকে তো আপনি বের করে দিতে পারেন না, তাই না? তো থাকা সেটা উচিত না, যদি বলে তো হবে সেটা না। যদি আপনি আপনি বিশ্বাস করেন, তাহলে তো এখন আমাদের দেখতে হবে যে কম্পিটেন্ট কে, কে কোন দল করে, কে কোন দল করছে, না, সেটা তো বিষয় না। এবং সেই জন্য ফসিল গুলোকে এনে এনে আপনি প্রশাসনে বসাতে পারেন না তো। আজ শোনেন, থেকে 4 বছর আগে, 5 বছর ফসিলদের, আগে রিটায়ারমেন্টে চলে গেছে, শোনেন, এরকম ফসিল গুলোকে এনে এনে আপনি এখন যদি এই যে, প্রশাসনে বসান, হ্যাঁ, তো প্রশাসন তো আর এরকম প্রশাসনের কথা ফসিল, শুনবে না। হ্যাঁ এরকম ফসিল তো কয়েকটা, কিন্তু আমি বলছি যে গত 17 বছরে যে পরিমাণ নিয়োগ হয়েছে, তারা তো আওয়ামী লীগ হয়ে নিয়োগ পেয়েছে। তো সেই জায়গাটা আমি বলছি যে আপনি ইচ্ছা আমি করলে তো জানি না কাউকে তারা কারা উপরে। আওয়ামী লীগ হয়ে নিয়োগ পেয়েছিল, তাহলে বাংলাদেশে বিসিএস প্রশাসন, এখন আনিস ভাই, বিসিএস এর আপনার মতো চাকরিগুলা একজন, সব তাহলে আওয়ামী আপনার লীগের মতো, জন্য উন্মুক্ত ছিল, শোনেন, পুলিশ প্রশাসন অফকোর্স, আওয়ামী লীগের জন্যই ছিল। আপনাকে আমি বলি যে আপনার মতো একজন সাংবাদিক যদি বলেন যে আপনি জানেন না কারা নিয়োগ পেয়েছে, এটার মতো দুঃখ রাখার জায়গা আমার আর নাই, হ্যাঁ। তো অবশ্যই আপনি এটা, আপনি আপনি অবশ্যই, আমি ভালো করেই জানি যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে হয়েছে। আপনি বলতে পারেন পদায়নের আপনাকে সুযোগ সুবিধা আপনি, পেয়েছে আওয়ামী লীগের লোকগুলো, আপনাকে আপনি বলি সেটা একটা বলতে কথা। পারেন আওয়ামী লীগের লোকগুলো আমি তো পদায়নের সুযোগ আপনাকে, সুবিধা পেয়েছে, তার আমি মানে এই নয় আপনি, যে তারা রাস্তা থেকে শুনুন, তুলে এনে আপনি আওয়ামী হুম। লীগের লোকদেরকে চাকরি দিয়ে দিয়েছে সরকার। আপনাকে আমি বলি, বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে গেলে কোনো পরীক্ষা দিতে হয় না। বিশ্ববিদ্যালয়ে চাকরি আপনি একটা ইন্টারভিউ দিয়ে আপনি পাস। আছেন আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে, আমি বলছি আমলাতন্ত্র নিয়ে। শুনুন, বিশ্ববিদ্যালয়কেও আপনি আমলাতন্ত্রের বাইরে আনতে পারবেন না, এটাও একটা একটা প্রসেস। আমি তো একটা, আপনি কেন এত রেগে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি না, আপনি আপনাকে উচিত আপনি করেও কিছু দুইটাকে বলি এক নাই। করে ফেলছেন, না আপনি না, দুইটাকে এক অবশ্যই করে আমি ফেলছেন। প্রতিটা নিয়োগের কথা বলছি। এবং আপনার কি মনে হয় না যে একটা হুম। যখন প্রশাসন চলে বা একটা ইলেকশন হবে, সেখানে বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো হুম। জায়গার কোনো ভূমিকা নাই, শুধু কি আমলাতন্ত্রেরই ভূমিকা থাকে? একটা সরকার কি মানে আমলাতন্ত্র দিয়েই টিকে ছিল? কিন্তু এই আমলাতন্ত্রের ভেতরে আমি ওটাই বলতে চাচ্ছি আপনাকে, যে এখন পর্যন্ত সচিবালয়ে আপনি বললেন আওয়ামী লীগ সাইড হয়ে গেছে, হয়নি। আমি সেটাই আপনাকে বলছি, কারণ অ্যামাউন্ট এত বেশি, সময়টা এত দীর্ঘ, 17 বছর, এটাকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। আর সেকেন্ড যে প্রশ্নটা শারমিন আপা আমাকে করলেন যে তাহের সাহেবের যে কথা, আমি মনে করি যে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে তার মনে হয়েছে 5 জন উপদেষ্টা কথা তিনি বলতে পারেন, তারা মানে কোনো না কোনো কিছুর সাথে জড়িত। বাংলাদেশের আইনে বা পৃথিবীর সব আইনে একটা নিয়ম আছে যে আপনি যখন কাউকে দোষারোপ করবেন, তখন আপনাকেই সেই দায়ভারটা নিতে হবে এবং প্রমাণ করার দায়িত্ব আপনার। তাহলে আমি তো মনে করি যে জুলাইয়ের পরবর্তীকালীন সময়ে আপনি এতটুকু মেরুদণ্ড আপনার শক্ত হয়নি যে আপনি 5 জনের কথা বলছেন, সেই নামটা আপনি প্রকাশ করতে পারছেন না। আর তাহের সাহেব তো আরেক কাছি বেশি। উনি বলেছেন, দেখেন যে একটা কণ্ঠ রেকর্ড আছে। আমরা এমন একটি ভয়ঙ্কর দেশে বাস করি
যে যে দেশে গত 17 বছর ডিজিএফআই বলেন, এমটিএনসি বলেন, যারা আমাদেরকে কণ্ঠ রেকর্ড, ব্যক্তিগত ডেটা, এগুলাকে প্রকাশ করার হুমকি দিয়ে কত কিছু করেছে, এখন পর্যন্ত যে মানুষটি একটি শুধু পাবলিক আমাদেরকে ফোরামে কেন, স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রীর কণ্ঠ পর্যন্ত রেকর্ড হয়ে আছে। কথা রেকর্ড হয়েছে, এবং দেখেন মানে উনি খুব বোল্ডলি বলছেন যে উনার কাছে কণ্ঠ রেকর্ড আছে। আপনি চিন্তা করেন তো, এটা যদি বিশ্বের অন্য কোনো দেশ হতো, ইউরোপিয়ান কোনো দেশ হতো বা আমেরিকা হতো বা কিছু, আপনি ডেটা প্রোটেকশন এত স্ট্রং সেসব জায়গায়, এই কথাটা বলাটাই তো অন্যায়। আপনি দেখেন না যে সিসি ক্যামেরা যেখানে থাকে নিচে হুম। লেখা থাকে যে এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে হচ্ছে এটা যে চোরকেও আপনি জানিয়ে দিলেন যে তুমি যে চুরি করতে আসবা তুমি কিন্তু রেকর্ডেড থাকবা, কারণ চোরেরও সেই মানে জায়গাটা আছে জানা যে সে ওখানে গেলে রেকর্ডেড হবে। তো আপনি যখন একটা মিটিং এর কথা বা আমি জানি না কিসের কনভারসেশনের কথা উনি বলছেন, এই যে আড়ি পেতে শোনা কনভারসেশনটা দেখেন, বাংলাদেশের অনেক টেলিভিশন চ্যানেল ছিল, 71 নামের একটা টেলিভিশন চ্যানেল ছিল যেখানে আড়ি আচ্ছা। পেতে কথা নিয়ে ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম হয়েছে, এবং সবাই খুব মানে আবেগে আপ্লুত হয়ে এই আড়ি পাতার গল্পগুলোকে নিয়ে বড় বড় কথা বলেছে, তাই না? কারো মনে, বাংলাদেশের হুম। কোনো জার্নালিস্ট তখনকার সময় এই প্রশ্নটি তোলে নাই যে ব্যক্তিগত কোনো কনভারসেশন এইভাবে রেকর্ড করা যায় না। যে কোনো কনভারসেশন আপনাকে রেকর্ড করতে গেলে আপনার পারমিশন নিতে হয়। ইভেন এই যে আপনার সাথে আমি টক শো করছি, এখানেও কিন্তু একটা লেখা এসেছে যে এই প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে, আমি কি রাজি না। তার মানে পৃথিবীর কোনো জায়গায় আপনি কোনো কনভারসেশন কাউকে না বলে রেকর্ড করতে পারবেন না। তাহলে এই যে কথাগুলো বলে, আমি জানি না তার কাছে রেকর্ড আছে কিনা। যদি রেকর্ড থেকে থাকে আমি মনে করি সরকারের এটিকে শক্ত হাতে দেখা উচিত। এবং হুম। আমরা কখনোই চাই না যে গত 17 বছর আবার আমাদের জীবনে ফিরে ফিরে আসুক, আমাদের টেলিফোনে আড়ি পাতা হোক। ওই যে শুনেছিলাম না কি একটা আছে, যেটা ইসরায়েল থেকে কেনা হয়েছিল, কি নাম, পেগাসাস। আপনি কি জানেন পেগাসাসের কি হয়েছে? আমি তো জানি না, তাই না? তাহলে এই যে পেগাসাস নাকি কেনা হয়েছিল, সবার কথা আড়ি পাতা হতো, এগুলো কি আমাদেরকে এই সরকার কখনো বলেছে যে এনটিএমসি আর কাজ করে না? তারা কি আমাদেরকে একবার বলেছে যে আমার হুম। আর আপনার ব্যক্তিগত কথোপকথন তারা রেকর্ড করে না? তাহলে এই আশাটা তো আমরা জুলাইয়ের পরে করি নাই। তো আমি মনে করি যে এই মানে ধরনের এখন হুমকি এখন দেয়া, সেই যা যা রেকর্ড হচ্ছে সেগুলো দিয়ে হুমকি দেয়া হচ্ছে যে আপনারা যদি মানে আমাদের কথা মতো বা আমাদের স্বার্থ বাস্তবায়ন না করেন তাহলে সেগুলো ফাঁস করে দেওয়া হবে। হ্যাঁ, এবং ব্যাপারটা এটা কি কিন্তু, এখনো সেই অবস্থায়? হ্যাঁ, এবং দেখেন শারমিন আপা, এটা কিন্তু কোনো অতীতের কনভারসেশনের কথা তিনি বলেন নাই, তিনি হুম। এখনকার উপদেষ্টার কথা বলছেন। তার মানে অবভিয়াসলি এটা ঘটেছে জুলাইয়ের পরবর্তী সময়। জুলাইয়ের পরবর্তী সময়ে আপনি ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করে সেটা হুমকি দিবেন, এবং সেটা আমরা জনগণ শুনছি, নিউজ পেপারে হুম। আসছে। গত 5 দিনের টকশো কিন্তু এটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কেউ প্রশ্ন করে না যে যেই কথাটি বলছেন সে সবচেয়ে বড় অবৈধ কাজ করছেন, অন্যায় করছেন, এবং এটা সে করতে পারে না। জি। এই কথাটা তাহলে আমাদেরকে কেউ কি বলে আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু এ প্রসঙ্গে শুনতে চাই, জামাত কি স্পাইং করছে? এই যে কণ্ঠ রেকর্ডের কথা বলছেন, এবং যদি করেও থাকে তাহলে সেটি জাতির স্বার্থে যদি ষড়যন্ত্র থেকে থাকে কেন সেটা প্রকাশ করছে না? কেন নাহিদ ইসলামরাই প্রকাশ করছে না? তারাও বলছেন সব ফাঁস করে দেয়া হবে, মানে এটি আসলে পরেই ফাঁস করে দেওয়া হবে সুযোগ সুবিধা মতো বা অসুবিধা হলে। এই অবস্থায় কে কেন পৌঁছাচ্ছে? এখানে কি মনে হয় কি উদ্দেশ্য? স্পাইং করছে কিনা এবং পরে ফাঁস করে দেওয়া হবে, দুটো বিষয় আপনার বক্তব্য। স্পাইং করছে কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে ব্যক্তিগত আলাপ তো রেকর্ড করা উচিত নয়। এবং ওনারা কোন পদ্ধতিতে পেয়েছেন, প্রশাসনে ওনাদের যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাদের মাধ্যমে এটা হতে পারে। আমি এই আগে যে আলোচনা হচ্ছিল সেখানে একটু সংশোধনী দিচ্ছি আমার কলিগকে। আপনি যে বলছেন যে সাংবাদিকরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছিলেন কিনা, হ্যাঁ, সাংবাদিকরা এটা লিখেছিলেন যে যখন সরকার এই পদ্ধতি প্রচলন করেছিল আড়ি পাতা বিষয়ে, তখন এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। সবচেয়ে বড় যে অসুবিধাটা আমাদের আসলে হয়েছিল সেটা হচ্ছে যে সরকার একটা আইন করেছে। এই আইনের বদলতে সরকার যে কারো টেলিফোন এটা রেকর্ড নিতে পারবে, এবং এই আইনের বদলতে আপনার টেলিফোন কোম্পানিগুলো বাধ্য আপনি কোথায় কি বলছেন কি করছেন সেগুলো সরকারকে দিতে। বিশেষ করে এমটিআরসি, যেটা কি জানি যে নামটা, যেটা এনটিএমসি। এমটি এনটিএমসি। এনটিএমসির কাছে এটা দিতে বাধ্য। এবং 6 মাস পর্যন্ত তো আপনি আমাদের সব রেকর্ড ওই কোম্পানিগুলোর কাছে থাকে। তো সরকার যদি আইন করে নেয়, সেখানে আমাদের তো সাংবাদিক হিসেবে আমাদের ওখানে বলার আর কোনো ইয়ে থাকে না। তারপরে এখানে নাগরিক সমাজের প্রতিনিধি যারা আছে
তাদেরই বরং এখানে সোচ্চার হওয়া উচিত ছিল যে রাষ্ট্রের এইভাবে নিরাপত্তা কেন বিঘ্নিত হবে। এখন যে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে জামাত নেতা যদি এটা করে থাকে, এটা খুবই অনৈতিক, উনি কেন এটা দেবেন? এবং যে নাহিদ যেগুলো বলছিল যে কতগুলো এক্সিট চাচ্ছে, কারা এক্সিট চাচ্ছে সেগুলো বলা উচিত। এরকম মানে আড়ালে আড়ালে কথা বলা উচিত না। এবং বিএনপির লোকেরাও বলে যে জামাতের লোকগুলো উপদেষ্টা পরিষদে আছে, অমুক অমুক দিয়ে একটা নামও উল্লেখ করে তারা। কিন্তু এরাও আবার এদের কথা বলে যে এইভাবে বলা বলিতে না দিয়ে তারা সরাসরি বললে ভালো, একদম হুমকি হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে যে পদ্ধতিতে হোক, যখনই বলে যে আমার একটা রেকর্ড আছে, এটা খুব বাজে শোনায়। যে আপনি তাহলে আপনার আপনার এই 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 চরিত্র যদি আপনার থাকে, তাহলে সামনে তার সামনে তাহলে মন খুলে অন্যরাও কথা বলতে পারবে না। তাহলে এটা একটা আতঙ্কের সৃষ্টি করে। এই তাওয়া মানে এর সাথে আবার তিনি তাওয়া গরম করার একটা কথা বলছেন যে এই ৫ দফা দাবি আদায়ে যা যা করা দরকার সব সব করব, এখন তাওয়া গরম করতেছি এখন থেকে। তাওয়া গরমের সময় লাগে কিন্তু গরম হওয়ার পর বুট ফুটতে সময় লাগে না। জামাতের নায়েবে আমির এমনটিও বলছেন, মানে এই যে কণ্ঠ রেকর্ড আছে, হুঁশিয়ারি দিচ্ছেন বা সাবধানতা বানিয়ে দিচ্ছেন, এখন তাওয়া গরম করতেছেন। এই তাওয়া গরম করার বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? তাওয়া গরম করে আসলে কি হবে, কি উদ্দেশ্য হাসিল হবে? আমি পাঁচ জানি না দফা তাওয়া দাবি কি, গরম করে আরেকটু যোগ কি করে দিই, হচ্ছে। ৫ দফা দাবি আদায় কি তাদের আসল উদ্দেশ্য? এটাও কি তাই মনে হয়, বলেন? 5 দফা দাবি আসলে কি সেটাই তো জানি না। ওই যে গণভোট করা ফেব্রুয়ারির মধ্যে, হ্যাঁ, নভেম্বরের ১৪ মধ্যে, দল এগুলা। নিষিদ্ধ করা, জাতীয় পার্টি সহ, হ্যাঁ। তো এগুলো তো পিয়ার। চলতেই থাকবে। ওনাদের ওনাদের গেইনের জন্য এগুলো করতেই পারেন। ওনারা ওনাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য এগুলো সামনে আনতে পারেন। একটা রাজনৈতিক দল হিসাবে তারা যদি এ ধরনের দাবি করেও থাকে, সেটা তো আমি যে আবার একবারে মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে সেটা ভাববো তা না। কিন্তু আমি একটা জিনিস বলবো শুধু, যে যেখানে ঐকমত্য কমিশনের বৈঠকে 8 মাস ধরে যে সমস্ত সিদ্ধান্তগুলো আপনারা বসে বসে করেছেন, সেগুলাতে রাস্তায় আনতে পারেন না, এই নৈতিক অধিকার আপনাদের নাই। ওটা ওইখানে ওই টেবিলে শেষ করেন। আর টেবিলে যদি শেষ না করতে পারেন, তাহলে এই সনদে স্বাক্ষর মাক্ষর এগুলো না করে আপনারা যা ইচ্ছা করেন গিয়া। কিন্তু আপনারা সনদে স্বাক্ষরও করবেন, আবার এরকম নতুন নতুন বাহানা এনে রাস্তায় আনবেন, তাতে জনজীবনের খুবই দুর্ভোগ হয়। এই দুর্ভোগটা যাতে আমরা না পেয়ে থাকি। এবং আরেকটা বিষয় ইঙ্গিতপূর্ণ, সেটা যেটা বিএনপিও দাবি করছে, যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত। এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার এই যে চক্রান্তের কথা বলা হচ্ছে, বা পিছিয়ে দেওয়ার এক ধরনের মতলব, এবং সরকার এখানে সমর্থন আছে কিনা আমি জানি না। যদিও ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে উনি ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে যেতে চান, ইলেকশন ক্ষমতা হস্তান্তর করতে চান। এখন সেই জায়গায় যদি এই নির্বাচন নিয়ে বা এই ধরনের ইস্যু নিয়ে তালবাহানা করে, যে বিএনপি নেতা যেটা বলতেছে যে স্বৈরাচার, পতিত স্বৈরাচার কিংবা তার দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে, এবং সেটা আমরা কেন হতে দেব? সুতরাং আমাদেরকে একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না, আবার বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা মানে কৌশলী পদক্ষেপটা নিতে হবে। তো তাহলে এই রাজনৈতিক দলগুলো যারা একটা সরকারকে হটিয়ে একটা নতুন একটা নির্দেশনা দিয়ে জাতিকে একটা অন্যরকম একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে এবং বিচারের মাধ্যমে, তো সেই জায়গায় যদি রেগুলার এই ধরনের আওয়াজ রাখেন, তাহলে জাতিরও তো ধৈর্য থাকবে না যে আর কতদিন আমরা ওয়েট করবো একটা নির্বাচিত সরকারের জন্য।